Hello dear student, good morning. You are watching the web solution in partnership with Unacademy. My name is ইমতিয়াজ আলী। তোমরা জানো যে আমি তোমাদের জন্য প্রত্যহ ম্যাথস এবং রিজনিং ক্লাস নিয়ে চলেছি এবং আবার শুরু করছি তোমাদের সঙ্গে নতুন ভাবে ম্যাথস এবং রিজনিং ক্লাস। তো এখন তোমাদের যেটা শুরু হচ্ছে ডব্লিউপি মেন্স ওরিয়েন্টেড বা আপকামিং তোমাদের যেগুলো আছে তোমাদের যাবতীয় যত পরীক্ষা আছে সেই রিলেটেড ম্যাথ তোমরা কিন্তু পিওইকিউ বেস কোশ্চেন কিন্তু পাবে। মিক্সড ম্যাথ সেশন এখন চলবে। তো প্রত্যেককে ভেরি গুড মর্নিং। প্রত্যেকে চলো শুরু করছি আজকের সেশন। আশা করি প্রত্যেকে ভালো আছো। তো দেখো আজকের সেশনটা তোমরা প্রত্যেকেই মন দিয়ে ক্লাসটা করো এবং প্রত্যেকে শেয়ার করে দাও। হ্যাঁ, অনেকদিন পরে ক্লাস নিতে চলেছি তোমাদের সঙ্গে। প্রত্যেকে আশা করি ভালো আছো। চলো তো লেট স্টার্ট। হ্যাঁ, শুরু করবো এখনই। প্রত্যেকেই জানো আমাদের যেমন ভাবে শিডিউল চলছে সেভাবেই চলবে। তো যারা আমাদের চ্যানেলে নতুন হচ্ছে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে তোমরা প্রত্যহ আমাদের প্রতিটি ক্লাসের নোটিফিকেশন যাবতীয় লিঙ্কস কিন্তু তোমার ফোনে সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে। ওকে, এছাড়া কিন্তু দ্য ওয়েব সলিউশন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, সেখানে প্রত্যেকে জুড়ে থাকবে। কিভাবে? প্রত্যেকে কিন্তু আমাদের দ্য ওয়েব সলিউশন যে টেলিগ্রাম চ্যানেল আছে অফিসিয়াল, সেখানে প্রত্যেকে যুক্ত থাকবে। সেখান থেকে কিন্তু যাবতীয় তোমরা ক্লাস রিলেটেড ইনফরমেশন, যাবতীয় তথ্য কিন্তু তোমরা সবার প্রথমে তোমার ফোনে কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো তো শুরু করবো এখনই। প্রত্যেকে দেখতে থাকো, মন দিয়ে ক্লাসটা করতে থাকো। মিক্সড পিওইকিউ বেস কোশ্চেন থাকবে। যে প্রশ্নগুলো বিগত বা যেগুলো পরীক্ষায় চলে এসেছে সেগুলো থেকে কিন্তু আমি করিয়ে দেবো। আশা করি তোমাদের অনেক উপকৃত হবে। আপকামিং তোমাদের যাদের মেন্স আছে, ডব্লিউপি মেন্স বা যাবতীয় পরীক্ষা, প্রত্যেকে দেখতে থাকো। দেখো ফার্স্ট প্রশ্ন তোমরা প্রত্যেকে পড়ে নাও। কি আছে? একজন সাঁতারু স্থির জলে গতি 9 কিমি পার ঘন্টা, ঠিক আছে, তাহলে সাঁতারু স্রোতের অনুকূলে গতিবেগ কত? যখন কিনা নদীর বহমানতা 6 কিমি পার ঘন্টা। ভালো করে পড়ে নাও প্রত্যেকে এবং সঠিক আনসার দাও। কি বলেছে? একজন সাঁতারু, প্রত্যেকে দেখো কি বলেছে যে স্থির জলে গতি, আমরা কি জানি? স্থির জলে গতির সঙ্গে আমরা নদীর বহমানতা, এই জিনিসটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট কেন? নদীর বহমানতা মানে অনেকে জানে না, এটা হচ্ছে স্রোত। বহমানতা মানে হচ্ছে নদীর স্রোতের যে গতিবেগ, সেটা কিন্তু আমাদের এভাবে ঘুরিয়ে বলেছে। তাহলে কিছুই নেই প্রশ্নটার ভিতরে। এটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের এসছে ফুড এসআই 2000, ঠিক আছে, 2019 সালে কিন্তু তোমাদের এই প্রশ্নটি এসছে। ওকে, তো প্রত্যেকে দেখে নাও। তাহলে এখানে কিছুই নেই, একদম খুব ইজি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনুকূলে গতিবেগ, তাই তো? অনুকূলে গতিবেগ। প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, আবার নতুন ভাবে তোমাদের সামনে চলে এসেছি ক্লাস। অনুকূলে গতিবেগটা কি হবে? প্রত্যেকে দেখতে থাকো, অবশ্যই তোমাদের হেল্পফুল একটি সেশন। প্রত্যেকে জানো যে স্থির জলে যে গতিবেগ, তার সঙ্গে আমরা স্রোতটা অ্যাড করলে হয়ে যায়, ঠিক আছে, অনুকূলে গতিবেগ। তাহলে কিছুই নেই, এখানে 15 কিমি পার আওয়ার, ঠিক আছে। ওকে, প্রত্যেকে ক্লিয়ার? এবার যদি বলতো যে প্রতিকূলে গতিবেগ কত হবে, তখন কিন্তু তোমাদের একটু এই জায়গাটা যদি অনুকূল না বলে যদি তোমাদের বলতো কি প্রতিকূল, তখন কি হতো? প্রত্যেকে বলো, প্রতিকূলে গতিবেগ কত হতো? প্রতিকূলের গতিবেগ হতো, কি করতাম আমরা? প্রতিকূল মানে হচ্ছে, দেখো প্রতিকূল মানে কি, তোমার যে নিজস্ব স্পিড আছে স্থির জলে গতিবেগ, সেখান থেকে আবার কি হবে? তাকে ঠেলবে, তাই না? তার মানে এগেনস্টে একটা ফোর্স কাজ করবে বা একটা বেগ কাজ করবে। সেটা হচ্ছে আমাদের 9 ছিল এবং সেখান থেকে আমরা বাদ দিয়ে দেবো 6, তাই না? তাহলে 3 কিমি পার আওয়ার, ঠিক আছে। চলো, তো আজকে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এটা হলো 15 কিমি পার আওয়ার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দেখো। টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড একটা তোমাদের প্রশ্ন, যেটা কিনা তোমরা প্রত্যেকে পড়ে নাও এবং সঠিক আনসার দাও। কি আছে? 2 নম্বর প্রশ্ন, 9টি বাল্ব প্রত্যহ 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে 225 টাকা বিল দিতে হয়, ঠিক আছে। তাহলে 5টি বাল্ব প্রত্যহ 6 ঘন্টা করে কতদিন ব্যবহার করলে 375 টাকা বিল দিতে হবে? প্রত্যেকে দাও সঠিক আনসার। দেখো এটা কিন্তু এসছে তোমাদের, এসছে WBCS মেন্স 2018-তে কিন্তু এই প্রশ্নটি এসেছে, ঠিক আছে। প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো যে কতদিন সেটা তোমরা বার করতে বলেছো। তো দেখে নাও প্রত্যেকে। আমি একটা ফরম্যাট তোমাদের বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে ফরম্যাটটি। কি ফরম্যাট মনে আছে?
মনে পড়ে M1 D1 বাই H1 এই ফরম্যাটে তোমরা যদি ফেলে দাও তাহলে খুব শীঘ্রই কিন্তু তোমরা আনসারটা পেয়ে যাবে। প্রত্যেকে দেখো কি করছি, দেখো এখানে কি জানতে চেয়েছে, 9টি বাল্ব, ভালো করে দেখো আমি 9 লিখলাম, প্রত্যহ 4 ঘন্টা, এই ফরম্যাটটা প্রত্যেকে মনে রাখবে, 4 ঘন্টা করে 30 দিন, ঠিক আছে। এই জ্বালানোর ফলে কতটা ওয়েজ বা কতটা তোমার টাকা এসছে, 225 টাকা বিল এসছে, ঠিক আছে। তাহলে 6টি বাল্ব প্রত্যহ, 5টি বাল্ব, ঠিক আছে, 5টি বাল্ব প্রত্যহ 6 ঘন্টা করে, কত দিন আমরা জানি না, এটা ডি ধরে নিলাম, ঠিক আছে, এবং বিল আসছে কত, 375। এই তো ইজি একটা ফরম্যাট, মনে আছে, প্রত্যেকে মনে পড়ছে। এই ফরম্যাটটা মনে রাখবে, যেটা আমরা টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড জানি কি M1, এখানে D1 তার সঙ্গে একটা H1 আছে, ঠিক আছে, কি আছে, আওয়ার একটা বলে দিয়েছে, তাহলে D1 H1 আমরা জানি, আর এখানে W1 হয়, W1 মানে কত টাকা বা কত ইউনিট ওয়ার্ক এফিসিয়েন্সি, সেটাকে আমরা W1 দিয়ে ডিনোট করি। একইভাবে এদিকে চলে গেল M2 D2 H2 বাই W2, প্রত্যেকে মনে পড়ছে। এই ফরম্যাটে কিন্তু আমরা ফেলে দেবো, এই ফরম্যাটে ফেলে দেবো, ঠিক আছে। এই ফরম্যাটে ফেলে কিন্তু আমরা খুব সহজে ডি এর ভ্যালু কত দিন সেটা আমরা পার করে নিতে পারবো। ক্লিয়ার প্রত্যেকে, ক্লিয়ার প্রত্যেকে, তাহলে আমি মুছলাম। হ্যাঁ, আমাদের দরকার কি, এই ডি এর ভ্যালু বা D2 তোমরা যেটা বলতে পারো, ঠিক আছে। তাহলে দেখো কাটাকুটি তোমরা অবশ্যই করতে পারবে। দেখো কিভাবে সিম্পল ভাবে ক্যালকুলেশন করছি, প্রত্যেকে দেখতে থাকো। এই 5 6 30 আউট করে দাও, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। 5 6 তোমরা 30 আউট করে দিলে, এবারে তোমরা এটা দেখতে পাচ্ছ যে 5 10 7 আর 9। আচ্ছা, এটা আমাদের কাটাকুটি যাবে, আমি নিচে নিচে কাটাকুটি করছি, যে 25 দিয়ে যদি দিই, চলো তো প্রত্যেকে দেখো 9 পজিশন 225, আমি 25 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে, প্রত্যেকে খেয়াল করো। 8 পজিশন 200, 9 পজিশন 225, আর এখানে হচ্ছে 25 কে 25, আর এখানে তোমার 12, ঠিক আছে। প্রত্যেকে দেখো তাহলে 5 পজিশন 125, প্রত্যেকে খেয়াল করবে কি করছি, খুব ইজি ভাবে করবো কিন্তু। এবারে দেখো আমি ডাইরেক্ট কিন্তু 25 দিয়ে কাটাকুটি করছি, ঠিক আছে। হ্যাঁ, অনেকে 5 দিয়ে কাটাকুটি করতে পারো, দরকার নেই। একটু কম্পিটিটিভ আমরা চলে এসেছি, আমরা কি করবো, একটু মানে সব থেকে বড় মাল্টিপল দিয়ে আমরা ডিভাইড করার চেষ্টা করবো তাড়াতাড়ি করার জন্য। তাহলে দেখো আর কিছু নেই, এই 9 9 আউট করে দাও, তাহলে আমাদের D2 এর ভ্যালু কি আসবে বলো তো, বুঝতে পারছো, এই 4 এবং এই 15, 4 15 60, দেখো এইটুকু ক্যালকুলেশন, কে বুঝতে পারছো না সে বলবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো যে 60 দিন পরে কিন্তু তোমার বিল আসবে কত, 375 টাকা, 375 টাকা। তাহলে দিস ইজ দ্য রাইট আনসার, 60। ক্লিয়ার প্রত্যেকে ক্লিয়ার হলো। দেখো আরেকবার দেখে নাও, এই ফরম্যাট গুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাবো, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। চলো টাইম নাও, একটু টাইম নাও, প্রশ্নটা পড়ার সময় নাও, 30 সেকেন্ড করে নাও, তাহলে কিন্তু আমি করে দেবো। প্রত্যেকে মন দিয়ে ক্লাসটা করো, প্রত্যেকে শেয়ার করে দাও বেশি বেশি করে, হ্যাঁ বন্ধুদের মাঝখানে তোমরা শেয়ার করে দাও। আবার তোমাদের সামনে চলে এসেছি, কন্টিনিউ ক্লাস চলবে, কোনো সমস্যা হবে না। দেখো প্রশ্ন নম্বর 3, প্রত্যেকে দেখতে পাচ্ছ কি বলেছে প্রশ্নের ভিতরে। দেখো 3 জন লোক কোন একটি কাজ 18 দিনে শেষ করে, ওই একই কাজ 6 জন বালক 18 দিনে শেষ করে, তাহলে 4 জন লোক এবং 4 জন বালক একত্রে ওই কাজটি কত দিনে করবে। প্রত্যেকে দেখো সঠিক আনসার প্রত্যেকে দাও, A B C D। ক্লিয়ার প্রত্যেকে। দেখো ফরম্যাট তোমরা বুঝতে পারছো কি পড়বে, যারা বুঝতে পারছো না দেখে নাও। দেখো 3 জন লোক যে কাজটি 18 দিনে করে, সেই কাজটি 6 জন বালকের 18 দিন লাগছে, মানে সিম্পল ওয়েতে 3 জন ম্যান বা 3M ইজ ইকুয়াল টু আমাদের 6 বয়েজ। কি বললাম, 3 জন লোক সমান 6 জন বালকের এফিসিয়েন্সি সমান, তাহলে একজন লোক সমান 2 বয়েজ, বুঝতে পারলাম, একজন লোক সমান 2 বয়েজ। তাহলে একদম দেখে দেখে তোমরা কিন্তু প্রশ্নটা করে দিতে পারবে। কি বলতে চাইলাম, যারা এখনো বুঝতে পারোনি, দেখো 3M ইজ ইকুয়াল টু 6 বয়, তাই না, একদম ক্লিয়ার। দেখো 3 জন লোকের যে কাজটি 18 দিন লাগছে, সেই সেম কাজটি 6 জন বয়ের 18 দিন লাগছে, তাহলে ডে তো সেম আছে, তাহলে এফিসিয়েন্সি সমান করে দিতে পারি। তাহলে এখান থেকে পাবো কি 1, একজন ম্যান সমান 2 বয়েস, একজন ম্যান সমান
2 বয়েজ। তাহলে আমার যেতে হবে কি 4 জন বালক এবং 4 জন লোক, এই যে 4 এবং 4। তাহলে খুব সিম্পল হইতে আমরা 4 জন লোককে আমরা 4 জন বয়েতে কনভার্ট করব। কি বললাম? 4 জন লোককে আমরা 4 জন বালকে কনভার্ট করব। দেখো তাহলে একজন ম্যান সমান যদি 2 জন বালক হয়, প্রত্যেকে বলো তো দেখি, প্রত্যেকে বলো 4 জন ম্যান সমান কতজন হবে? ঠিক আছে, 4 জন ম্যান এবং 4 জন বয়েজ। তাহলে এই 4টে ম্যান সমান আমরা 8টা বয় লিখতে পারি। ভালো করে খেয়াল করবে, ভালো করে খেয়াল করবে যে 4টে ম্যান সমান আমরা 8টা বয় লিখতে পারি। ইয়েস অর নো? ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে আমাদের 12 বয়। বুঝাতে পারলাম? প্রত্যেকে ক্লিয়ার? বুঝাতে পারলাম? তাহলে এই 12 বয়েজ, এই 12 বয়েজের কতদিন লাগবে আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো 6 জন বালক 18 দিনে করে। ঠিক আছে, ভালো করে খেয়াল করবে কি করছি। 6 জন বালকের 6 জন বয়ের কতদিন লাগে? 18 দিন। ঠিক আছে, 18 দিন। তাহলে 12 জন বইয়ের বলো তো কতদিন লাগবে, কে বলতে পারবে? দেখো আমি কিন্তু একটু স্লো করছি কারণ অনেকদিন পরে তোমাদের সঙ্গে এসেছি এবং কনসেপ্ট ক্লিয়ার থাকা কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু এটা ফ্র্যাকশন অফ সেকেন্ড তোমরা 10 সেকেন্ডে করে দিতে পারবে। কনসেপ্ট কি দেখো, এগুলো কিন্তু কিছু করা লাগে না, এগুলো কিন্তু তোমাদের জাস্ট মাইন্ড ক্যালকুলেশন হবে, মাইন্ড ক্যালকুলেশন। বুঝা গেল? এখান থেকে জাস্ট এক লাইন তোমরা করবে। 12 বয় যখনই চলে এলো, 6 জন বালকের যদি 18 দিন লাগে, দেখো লোক সংখ্যা যখন বাড়াচ্ছি, দ্বিগুণ করছি, বলো মানে লোক সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। লোক যত বাড়বে সময় তত কম লাগবে। একটু মানে মাইন্ড ক্যালকুলেশন করো না। লোক দ্বিগুণ করে দিলাম, তাহলে টাইম মানে দ্বিগুণ কম লাগবে, ব্যাস হয়ে গেল। তাহলে লোক যখন দ্বিগুণ বাড়লো, টাইম কি হবে? 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে জাস্ট 9 দিনে আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে। দেখো এগুলো জাস্ট মাইন্ড ক্যালকুলেশন করে করতে হবে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের 9 দিন। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ, প্রত্যেকে ক্লিয়ার? চলো ভালো করে দেখে নাও যারা এখনো বুঝতে পারোনি। পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের ম্যান এবং বয়েজ বা এখান থেকে তোমাদের অনুপাত করে করতে হয়, সেটা করার দরকার নেই, এই রেশিওতে করবে। ক্লিয়ার? চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। প্রত্যেকে দেখো সঠিক আনসার দাও, প্রত্যেকে দেখো সঠিক আনসার। হ্যাঁ, প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দাও একটু বন্ধুদের মাঝখানে। চলো অবশ্যই ভালো লাগে একটা লাইক করো। আচ্ছা কি বলেছি? প্রশ্ন নম্বর 4 কি বলেছে প্রত্যেকে পড়ে নাও, যে একটি দ্রব্য 9,000 টাকায় বিক্রি করে 12.5% লাভ হয়। ক্লিয়ার বুঝতে হবে কিন্তু। এবার দেখো 7,600 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ অথবা লস হবে? শতকরা কত লাভ অথবা ক্ষতি হবে? দেখো ফরম্যাট মনে পড়ছে, কি বলেছিলাম? 12.5% সমান তোমার মাথায় কিন্তু তখনই চলে আসবে 1/8। কি আসবে? 1/8। ক্লিয়ার? তাহলে 8 টাকা যদি কেনা দাম হয়, তাহলে 9 টাকা কি হবে বিক্রি দাম? বোঝা গেল? নিচে থেকে কেনা দাম, উপরে বিক্রি দাম। 1/8 মানে কি? নিচে 8 উপরে 9, 8 + 1 9। তাহলে সেখানে 9,000 টাকায় বিক্রি করেছে, মানে 9 ইকুয়াল টু হচ্ছে আমাদের 9,000। তাহলে 8 সমান 8,000। দেখো একদম মাইন্ড ক্যালকুলেশন হবে এগুলো। তাহলে আমাদের কস্ট প্রাইস পেয়ে গেলাম কত? 8,000 টাকা। যেটা কিনেছিল 8,000 টাকায়, বিক্রি করছে কত? 7,600 টাকায়, তাই না? লস করছে কত? 400 টাকা। 400/8,000 ইন্টু 100 করে দাও, কত? কে বলতে পারবে? 5% ক্ষতি। বুঝতে পারলাম? 5% ক্ষতি। দেখো সব কিন্তু মুখে মুখে সম্ভব যদি তোমরা প্র্যাকটিসটা কন্টিনিউ রেখে দাও। চলো করে দিই যারা বুঝতে পারোনি। দেখো কি বললাম এতক্ষণ ধরে? আমি বললাম যে এই 12.5%টা তোমার দেখা মাত্রই মাথার মধ্যে চলে আসবে যে এটা মানে কিন্তু আমাদের 1/8। এটা মানে হচ্ছে 1/8। ঠিক আছে? তাহলে প্রত্যেকে দেখো 1/8 মানে কিন্তু আমার তারপরে পর মুহূর্তে আমার মনে আসবে যে এখানে সিপি যদি 8 ইউনিট হয়, এসপি কত? এসপি কত? 9 ইউনিট। ফরম্যাট মনে পড়ছে? ফরম্যাট মনে পড়ছে? তাহলে বিক্রি দামটা বলে দিয়েছে কত? এই 9 ইকুইভ্যালেন্ট আমাদের বলে দিয়েছে কত? 9,000 টাকা। এখানে বুঝতে পারছো? এই 8 এর সঙ্গে 1 যোগ করে কিন্তু 9 হয়েছে। বোঝাতে পারলাম? হ্যাঁ, তাহলে 9 যদি 9,000 দেয়, 8 কত দেবে? 8,000। ক্লিয়ার? 9 যদি 9,000 দেয়, 8 কত দেবে? 8,000 দেবে। তাহলে দেখো এবার যে জিনিসটার সিপি মানে সবসময় মনে রাখবে ক্রয় মূল্য। দেখো আমি একদম ভেঙে করছি, যারা নতুন আছে প্রত্যেকে বোঝার চেষ্টা করো বা বুঝে নাও, ডবল করে দেখে নাও, রিপিট দেখে নাও।
8,000 টাকা ক্রয় মূল্য এবং কিন্তু সে বিক্রি করে দিয়েছে 7,600 টাকায়, তাহলে নিশ্চয়ই ক্ষতি হয়েছে। তাহলে পার্সেন্টেজ অফ ক্ষতি বা লস যেটা তোমরা বলতে পারো, ক্ষতির পার্সেন্টেজ কত বলো, বিয়োগ করো। 8,000 থেকে 7,600 বিয়োগ করলে কত হবে, 400 টাকা। বুঝতে পারলে 400 কোথা থেকে এলো, কার উপরে, ক্রয় মূল্যের উপরে আমরা লাভ অথবা লস হিসাব করব। 8,000 এর উপর 8,000 টাকে নিচে দাও, ইনটু 100 করে দাও, এই তো ব্যাপার। ঠিক আছে, এই শূন্য কাটো, আউট করে দাও। ঠিক আছে, 25, তাহলে 5% তোমাদের ক্ষতি। বলো, ক্লিয়ার প্রত্যেকে আশা করি? ওকে, কোনো জটিলতা সৃষ্টি, অনেকে কি করবে 100 ধরে করতে পারো, 100 মানে 100 সঙ্গে 12.5 যোগ করে দাও, 100 ঠিক আছে, 100 সমান তোমরা ওটা করে দেবে। ঠিক আছে, যে 9,000 টাকা সেখান থেকে করতে পারো, দরকার নেই এভাবে করবে, এটা করলে অনেকটা ইজি লাগছে। ঠিক আছে, চলো, তাহলে সঠিক আনসার কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, কারণ কেনা দামটা বেশি ছিল 8,000, বিক্রি করেছে কত, 7,600 টাকায়। ঠিক আছে, অনেকে বুঝতে পারবে না, দেখো এই 8,000 থেকে 7,600 বিয়োগ করতে হবে, কারণ যেহেতু কেনা দাম বেশি ছিল, লস খেয়েছে কত টাকা, 400 টাকা। যদি বলতে কত টাকা ক্ষতি হয়েছে, 400 টাকা ক্ষতি হচ্ছে, কিন্তু বলেছে শতকরা কত ক্ষতি হচ্ছে, তখন কিন্তু আমাদের পার্সেন্টেজ অফ লস বার করতে হবে। পার্সেন্টেজ অফ লস মানে কত, আমাদের 5%। ওকে, চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। প্রত্যেকে দেখতে পাচ্ছ যে অপশন ডিতে বসে সঠিক আছে। আচ্ছা, প্রশ্ন নম্বর 5 প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও, জলদি ফাস্ট করো দেখি। এটা খুব ভালো প্রশ্ন, কিন্তু এটাও প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো যে কি হচ্ছে সঠিক আনসার। দেখো, কোন জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, কোন জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। একজন দোকানদার যখন কিনা কেউ 960 টাকার অধিক দ্রব্য কিনছে বা ঠিক আছে, তখন কিন্তু তাকে 40 টাকা ছাড় দিচ্ছে। কত পার্সেন্ট ভুলে যাও, 40 টাকা ছাড় দিচ্ছে। তাহলে তাহলে তার লাভের শতকরা কত, মানে এই যে 40 টাকা 960 টাকায় ছাড় দিয়েও কিন্তু তার লাভ থাকছে, সেই লাভের পার্সেন্টেজ তোমাকে খুঁজে বার করতে হবে। তো প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকে দেখো, খুব সুন্দর একটি প্রশ্ন। দেখো, চলো আমি করে দিই। প্রত্যেকে দেখো, যে জিনিসটা এত টাকায় ক্রয় করছে, ঠিক আছে, এবং কি বলেছে, সে কিন্তু 20% বেশি টাকা লিখে রেখে, এই যে কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, মানে দোকানদার যে জিনিসটা এটা বিক্রি করছে এটা মানে লিখে রেখেছে যে এটা আমার দাম, ভালো করে বুঝতে হবে। তার উপর 20% কিন্তু বেশি লেখা আছে, তাহলে অবশ্যই সিপিটা কম ছিল, কেনা দাম কম ছিল, 20% তুমি বাড়িয়ে দিয়েছো, তাহলে সিপি বার করবো আমরা যে কস্ট প্রাইস কত। সিপি মানে কেনা দাম কত, বলো কে বলতে পারবে। 960 টাকা আমার যেটা লেখা ছিল, ঠিক আছে, তার উপরে 20% কিন্তু বেশি লেখা আছে, তাহলে অবশ্যই উপরে কি হবে 100, নিচে হবে 120, যেহেতু সিপি যাবো আমরা, সিপিটা কম ছিল, তাই না, তাহলে ছোটটা উপরে দেবো। কম মানে কি, কমের ক্ষেত্রে আমি বলেছিলাম ছোট উপরে যাবে, বড় নিচে, ঠিক আছে, বেশির ক্ষেত্রে বড় উপরে ছোট নিচে, এটা মনে রাখবে ফরম্যাট। তাহলে এখান থেকে ক্লিয়ার বুঝতে পারছো, এই 0 আউট করে দাও, বা এই 0 দিয়ে 0 কাটতে পারো, ঠিক আছে, 8 বরং 96, ঠিক আছে। এখানে কিন্তু তখন 0টা কাটবে না, যেহেতু আমরা এদিকে একটা 0 অলরেডি কেটে দিয়েছি। তাহলে 800 টাকা আমাদের হয়ে যাবে কত, কেনা দাম। মনে রাখবে এই 800 টাকার হয়ে যাচ্ছে আমাদের কেনা দাম, মানে ওই দোকানদারের কেনা দাম, এবং যে ব্যক্তি যাকে মানে বিক্রি করছে তাকে 960 টাকার বদলে কত টাকা ছাড় দিচ্ছে, 40 টাকা। তাহলে সে কিনছে কত, মানে সেলিং প্রাইস অ্যাকচুয়ালি এসপি কত, 960 টাকার জিনিস কিনলে 40 টাকা ছাড়, তাহলে এসপি হচ্ছে কত, 920 টাকা। এটা ক্লিয়ার প্রত্যেকে। তাহলে বলতো লাভ হচ্ছে কত, পার্সেন্টেজ অফ লাভ তোমাকে বার করতে বলেছে, তাহলে পার্সেন্টেজ অফ লাভ কত হবে, পার্সেন্টেজ অফ প্রফিট তোমার হচ্ছে কত, 920 থেকে 820 বাদ, 800 বাদ দিয়ে দাও, তাহলে 120 টাকা লাভ হচ্ছে না। যদি বলতো কত টাকা লাভ হয়েছে, 120 টাকা তুমি দেখেই বলে দিতে পারতে, কিন্তু এখানে বলতে পারবো না, কারণ পার্সেন্টেজ বার করতে বলেছে। তাহলে এই 800 টাকে নিচে দিয়ে দাও, কেন, কারণ আমরা সবসময় এই যে কস্ট প্রাইসের উপর আমরা কিন্তু লাভ লস হিসাব করবো, ঠিক আছে, কিন্তু 100 করে দাও,
ঠিক আছে, দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আউট করে দাও, 8 দিয়ে 120 কাটো, 8 15 120, তাহলে তার লাভ কত হয়েছে, দোকানদারের লাভ কত হয়েছে, 15%। দেখো খুব ভালো করে বুঝে নাও, ঠিক আছে, যে আফটার অল আমরা কিন্তু বার করে ফেললাম যে তারপরেও কিন্তু তার 15% লাভ থাকবে, 40 টাকা ছেড়ে দেওয়ার পরে কিন্তু তার 15% লাভ থাকবে। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? যারা জানো না আমি বাংলা করে একটু লিখে দিই এখানে, যারা নতুন আছে, যে লাভ সমান সমান সেলিং প্রাইস, অনেকে বুঝতে পারছো না, সেলিং প্রাইস মানে এখানে দেখে নাও বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে, হ্যাঁ, বাই ক্রয় মূল্য, এটা সমান সমান লাভ, এটা সমান সমান আমরা কি জানি, লাভ। এবার যখনই আমরা পার্সেন্টেজ অফ লাভ করব, পার্সেন্টেজ মানে কি 100 দিয়ে গুণ করে দেবো, পার্সেন্ট কথার মানেই তো 100, ক্লিয়ার হলো? ব্যাস এই ফরম্যাটটা এখানে খেয়াল করো। এই 120 কোথা থেকে এলো, এই 920 থেকে, এই যে 920 থেকে 800 বাদ দেওয়ার ফলে 120 এসছে, ওই ফরম্যাটে ফেলে দিলে হয়ে যাবে। ওকে, আশা করি ক্লিয়ার। চলো একদম ডিটেলসে করছি কিন্তু, ভেঙে ভেঙে এত কিন্তু করার দরকার নেই, যেহেতু আবার নতুন করে শুরু করছি, প্রত্যেকে দেখে নাও। হ্যাঁ, ফাস্ট করতে হবে, যারা রেগুলার করে তাদের কিন্তু এগুলো জাস্ট মাইন্ড ক্যালকুলেশন করে অনেকটা স্টেপ তোমরা কিন্তু জাম্প করতে পারবে, কিন্তু বেসিকটা কিন্তু ক্লিয়ার থাকা খুবই জরুরি। চলো, হ্যাঁ, নেক্সট পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। দেখো প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে, মানে যেটা পরীক্ষা এসে গেছে, আগামীতে আসবে, এটা কিন্তু ধরে নিতে পারো, বা এই টাইপের কিন্তু আসতে পারে, ঠিক আছে। তোমরা জানো যে তোমরা প্রিভিয়াস ইয়ার যদি সলভ করে থাকো, তোমরা কিন্তু পরীক্ষায় অনেক উপকৃত হবে, ঠিক আছে। তোমরা কেপিএসএ পরীক্ষা অনেকে দিয়েছো, তোমরা বলো কেমন হয়েছে তোমাদের? খুব ভালো হয়েছে না? ম্যাথ যে বুঝতে পেরেছো তো কত ইজি এসছে? ম্যাথ যে অনেক আমার করানোর থেকে একটা দিক এসেছিল তোমাদের কিউব রুট, মনে হচ্ছে তো? কিউব রুটের একটা আমার মনে পড়ছে সম্ভবত ওই 53 ঘনমূল এরকম একটা করতে দিয়েছিল। তো যারা আমার ক্লাস ফলো করেছিলে, আগামী যে ঘনমূলের ক্লাস, তাহলে কিন্তু দেখা মাত্রই বলে দেবে যে এটা 53 ঘনমূল, হ্যাঁ না? ব্যাস, বুঝতে পারছো? এভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও, অবশ্যই তোমাদের আগামী দিনে তোমাদের পরীক্ষায় উপকৃত তোমরা হবে। চলো, তো 6 নম্বর প্রশ্ন প্রত্যেকে আশা করি পড়ে নিয়েছো। দেখো এটা অনেকে ব্রডকাট করে ফেলবে, অনেক বড় করে ফেলবে, করার দরকার নেই। আমি বলবো এক্স ধরে করার দরকার নেই, একটা ফরম্যাট তোমরা মনে রাখবে, সেই ফরম্যাট অনুযায়ী তোমরা করলে কিন্তু তোমরা ইজিলি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে। দেখো এক ভদ্রলোক 30,000 টাকা দুটি অংশ ভাগ করেছে, 8% হারে 5 বছরের জন্য ব্যাংকে রেখেছে এবং অপরটি 10% হারে 6 বছরের জন্য পোস্ট অফিসে রেখেছে, ঠিক আছে। এবার দেখো যে এমন ভাবে রাখলেন যে মেয়াদ শেষে উভয়ের সুদে আসলে মানে টাকা পাবেন, ঠিক আছে, সমান টাকা। তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছিল? যখনই এই টাইপের তোমরা প্রশ্ন পাবে না, তখন করবে কি সেই চেনা ফরম্যাট, মনে আছে আমি কিন্তু করিয়েছি, প্রতিটি টাইপ কিন্তু করিয়েছি, প্রত্যেকে দেখো। তোমরা কি করবে, এইটা মনে রাখবে যে 1/, ঠিক আছে, কি করবে 100 প্লাস কি করবে, প্রথমটা কি করবে, এই যে সুদের হার এবং টাইম গুণ করে দেবে, ঠিক আছে। সুদের হার একটু টাইম গুণ করে কত, যে 5 40, কার সঙ্গে যুক্ত করবে, 100-র সঙ্গে। মনে পড়ছে? মনে করো, দেখো যারা রেগুলার করে এগুলো কিন্তু দেখে বুঝতে পারবে যে 140, ঠিক আছে। এখানেও লিখবে 1/100 প্লাস, এখান থেকে নাও দ্বিতীয় লাইন থেকে 10 এবং 6 কত হচ্ছে বলো তো, 6×10 60। তাহলে 100-র সঙ্গে আমরা কি যোগ করবো, 60 যোগ করবো। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেল কত, 1/140। এটা কিন্তু রেশিও, এই অনুপাতে টাকাটা রাখবে, বোঝাতে পারলাম? এই অনুপাতে টাকা আর একটু ছোট করে নাও, 20 দিয়ে কাটাকুটি করো, তাহলে এখানে হচ্ছে কত 1/7, 1/8, উপর নিচে এদিক ওদিক করে দাও, তাহলে জাস্ট 8:7 তোমাদের সঠিক আনসার। এই সরি, এটা হচ্ছে আমাদের আনসার, এখনো আসেনি আমাদের, কিন্তু এটা এলো যে কোথায় কত অনুপাতে টাকা রেখেছিল, আমরা বার করে দিলাম কত, যে 8:7 অনুপাতে কিন্তু টাকা রেখেছিল। 8:7 অনুপাতে কোথায়, একটা পোস্ট অফিস, একটা হচ্ছে ব্যাংকে। ঠিক আছে, তাহলে দেখো এই ফরম্যাটটা তোমরা কিন্তু ইজিলি মনে রাখতে পারবে। তাহলে 8:7, তাহলে আমাদের প্রশ্নটি কিন্তু ভালো করে দেখে না, পোস্ট অফিসে কত টাকা রেখেছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে ব্যাংক, তারপরে পোস্ট অফিস। তাহলে এই যে প্রথমটা আমরা কি ব্যাংক, আচ্ছা 30,000 টাকা। এবার বলো যে 8:7 অনুপাতে যদি ভাগ করে, তোমরা দেখা মাত্রই বলে দেবে যে 16,000 হবে একটা, আর একটা হবে 14,000 টাকা। আমি কিন্তু সবকিছু করানো, এগুলো কিন্তু তোমরা
ফাস্ট করতে হবে, কারণ কম্পিটিটিভে তোমরা প্রতিটি প্রশ্ন কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। দেখো তাহলে 8 দুগুণে কত হচ্ছে 16,000, যারা বুঝতে পারছো না আমি ভেঙে বলে দিচ্ছি, এবং 7 দুগুণে হচ্ছে কত 14,000। ওকে, তাহলে ক্লিয়ার? দেখো যারা এখনো বুঝতে পারোনি যে 8 এবং 7-এর যে অনুপাতিক যে রেশিও সেটা হচ্ছে কত, যোগ করলে 15 হয়, 15 দিয়ে 30 যদি ভাগ করো 2 আসবে, সেই 2000কে আমি 8 দিয়ে গুণ করে দিলাম 16,000। ওকে, তাহলে আজকে সঠিক আনসার প্রত্যেকে বুঝতে পারছো যে ব্যাংক এবং পোস্ট অফিস আমি দুটোই বার করেছি, তাহলে সঠিক আনসার কিন্তু আমাদের পোস্ট অফিস, সেটা হবে 14,000 টাকা। ভালো করে দেখে নাও আমাদের অপশন বি, দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, তাহলে কি বললাম, এই যে 1/100 প্লাস 1/100 প্লাস R1T1 এই যে ফরম্যাট, ঠিক আছে, 1/100 প্লাস R2T2 এই ফরম্যাটে আমি ফেললাম, ঠিক আছে। R1 মানে কি সুদের হার, T1 মানে টাইম, R2 মানে সুদের হার, T2 মানে টাইম, দুটো বলেছি, দুটো কেস, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে পোস্ট অফিস। তাহলে এই ফরম্যাটে ফেলবে, এক্স ধরার অযথা কোনো দরকার নেই, এক্স ধরলে অনেকটা ব্রড হয়ে যাবে, ঠিক আছে, সেটা করতে টাইম চলে যাবে। ওকে, এখনো যারা বুঝতে পারোনি যে এর রেশিওটা কি করে এসেছে স্যার, তাহলে এটা হবে তোমাদের 30,000 টাকা দিয়ে তোমরা কি করবে, আমি একটু জাস্ট দেখিয়ে দিই। দেখো 30,000 এটা ছিল তো, বলো 8 যদি উপরে যায়, 8 সাথে কত 15 নিচে আসবে, তাহলে 15 দিয়ে কাটাকুটি করলে 2000। এবার বুঝতে পেরেছো, এই 2 এর সঙ্গে 8 মানে 16,000 টাকা, বোঝাতে পারলাম? একইভাবে সেম ফরম্যাটে 14,000 চলে আসবে। ওকে, চলো, তো এটা করার দরকার নেই, তোমরা বড় হয়ে গেছো, সঠিক এটা করবে শর্টকাট। তাহলে একটা হবে 16,000, একটা হবে 14,000। আজকে সঠিক আনসার 14,000। চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। প্রতিটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার্স রিলেটেড, বা প্রিভিয়াস ইয়ার্স শুধু না, তোমাদের পরীক্ষায় কিন্তু এক্সাইজ মেন্স, তোমাদের WBCS মেন্স, ঠিক আছে, ফুড এসআইতে এসছে, ঠিক আছে, প্রতিটি প্রশ্ন তোমাদের এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো 7 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো, এটা এসে তোমাদের পিএসসি ফুড এসআই 2019, পিএসসি ফুড এসআই 2019। কি বলেছে, কোনো মূলধনের উপর 12% সুদের হারে 2 বছরের সরল সুদ যদি 900 টাকা হয় এবং চক্রবৃদ্ধি সুদ যদি 954 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত? খুব সুন্দর একটি প্রশ্ন, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো, প্রত্যেকে দেখো। চলো, তো মনে পড়ছে সেই ট্রিক্স কি, সুদের হার, সুদ যখন বলে দিয়েছে আমরা সুদের ডিফারেন্সটা বার করে নেব। সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, দুটি সুদের ডিফারেন্স যদি আমরা দেখতেই পাচ্ছি এখানে 900 এবং 954 মানে 54টা ডিফারেন্স, তাহলে এই 54 যদি ডিফারেন্স হয় কত পার্সেন্ট, 12% সুদের হার বলে দিয়েছে, কত বছর, 2 বছর সেটাও বলে দিয়েছে, তাহলে প্রিন্সিপাল বা মূলধন আমরা ইজিলি বার করে নেব, তাই না, ইজিলি বার করে নিতে পারবো। ঠিক আছে, চলো আশা করি ক্লিয়ার প্রত্যেকে। তাহলে দেখো আমি পার্থক্যটা, এই যে সিআই মাইনাস এসআইটা আমি বার করে নিলাম, কত 954 মাইনাস 900 মানে জাস্ট 54 টাকা, বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? 954 থেকে 900 বাদ দিলে 54 এসছে, শর্টকাট। দেখো এবার দেখো তোমাদের বলা ছিল কি, যে প্রিন্সিপাল যখন বার করবে, মূলধন যখন বার করবে, সুদের ডিফারেন্স যদি জানা থাকে, তাহলে এটার সঙ্গে আমরা কি করতাম, 100 ইন্টু 100 আমি বলে দিচ্ছি বাই সুদের হার কত 12 ইন্টু 12। কেন ডবল করলাম, ফরম্যাটটা মনে পড়ে, ফরম্যাটটা মনে পড়ে, এই যে ঠিক আছে, যে পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ডিফারেন্স, এটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে পার্থক্য যেটা, ঠিক আছে, পার্থক্য যেটা। কিন্তু আমাদের কিন্তু এই পিটা বার করতে হবে, মূলধন, পি মানে মূলধন। তাহলে পার্থক্যের সঙ্গে কি করলাম, এই পার্থক্য মানে কত 54, তার সঙ্গে এই 100 কি হচ্ছে ডাবল, হ্যাঁ, স্কোয়ার মানে ডাবল আমি উপরে তুলে দিলাম, আর আর এর স্কোয়ার মানে কি ডাবল 12 গুণ, সেটা আমি নিচে নামিয়ে দিলাম। ওকে, চলো কাটাকুটি করে দাও। দেখো 4 দিয়ে কাটাকুটি করো, 3 4 12, 4 25 100, 4 25 100, 3 4 12। তাহলে এখানে দেখো 3 3 9, 9 এর সঙ্গে 54 করো 6। ওকে, বুঝতেই পারছো, 25 25 625, 625 ইন্টু 6, 625 এর সঙ্গে 6 গুণ করলে অবশ্যই 3750 হবে। কেন কেন হবে বুঝতে পারছো, যে তোমরা 625 কে যখন 6 দিয়ে গুণ করবে, 6 36 তো হয়ে যাচ্ছে 3600, এবং তার সঙ্গে 6 25 150, 3750, একদম মাইন্ড ক্যালকুলেশন হবে এগুলো। ঠিক আছে, চলো আশা করি ক্লিয়ার। হ্যাঁ, নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, এটা কিন্তু আমাদের অপশন ডি তে গেল সঠিক আনসার।
ওকে, নেক্সট চলো, এটা কিন্তু WBCS মেন্স 2019 তোমাদের এসেছে, প্রত্যেকে সঠিক আনসারটা দেওয়ার চেষ্টা করবে। একবার পড়ে নাও প্রত্যেকে। কি বলেছে, একটি সমবায় সমিতি ব্যাংক থেকে 15,000 টাকা ধার করার পরেই 5 বছর পরে তুমি যখন সেটা দেবে, অবশ্যই তোমার সেই টাকাটা দিতে হবে না, আর এক্সট্রা কিছু দিতে হবে। সেটা হচ্ছে তোমাদের মানে সুদ প্লাস আসল, মানে মূলধনের সঙ্গে তোমাকে সুদটা কাউন্ট হয়ে যাবে। তাহলে সেই সুদে আসলে তোমাকে দিতে হচ্ছে 22,125 টাকা। বুঝতে পারলে? তাহলে ক্লিয়ার তুমি দেখতে পাচ্ছ একটু ভালো করে দেখলেই যে 22,125 থেকে 15,000 বাদ দিলে টোটাল 7,125 তোমার সুদ দিতে হচ্ছে। টোটাল সুদ বা ইন্টারেস্ট কত? 7,125 টাকা। ব্যাস, তুমি আসল জানো কত? 15,000 টাকা। সুদ তুমি জানো, ঠিক আছে। তুমি ইয়ার জানো কত? 5 বছর। সবকিছুই তো জানো, তাহলে জাস্ট সুদের হারটা বার করে নাও, ইজি তো। হ্যাঁ, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা যেটা আমরা কি জানি, সুদের হার আর ইজ ইকাল টু কি জানি 100। এগুলো কিন্তু এক লাইন তোমরা স্টেপ জাম্প করেই করবে, না হলে কিন্তু সময়টা বেশি লাগবে। 100 ইন্টু আই মানে বুঝতে পারছো সুদ, আমি লিখে দেবো এখানে ডাইরেক্ট, এক লাইন করি। এবার দেখো পি ইন্টু টি, এই জিনিসটা তোমরা বুঝে নাও। পি মানে মূলধন, টি মানে টাইম, আই মানে সুদ, আর মানে ইন্টারেস্ট। তাহলে এখান থেকে আমরা সবকিছুই জানি। দেখো 100 ইন্টু আয়ের কিন্তু আমি বলে দিয়েছি, আয় মানে হচ্ছে 7,125। কি করে বার করলাম? 22,125। এরকম দেখানো লাগে না এগুলো। 22,125 থেকে 15,000 বাদ দিয়ে দাও, 7,125 তুমি পেয়ে যাবে। ওকে, চলো এবার দেখো নিচে প্রিন্সিপাল কত? 15,000 টাকা, যে টাকাটা ধার নিয়েছিল, আর টাইম তোমার বলেছে 5 ইয়ার্স। ঠিক আছে, শূন্যগুলো আউট করে দাও, দুটো শূন্য আউট করে দাও। এবার দেখো 5 দিয়ে কাটাকুটি করো, 5 কে 5, 2 4 5 20, একবার 5 দুগুণে 10, 5 5 25। ঠিক আছে, এটা করো। আচ্ছা, 25 দিয়ে যদি ডাইরেক্ট কাটাকুটি করি, আচ্ছা 30 হচ্ছে এখানে হচ্ছে তোমাদের 3 5 দুগুণে 10, 4 5 40, 2 25, 5 5 25। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 6, 5 6 30, এটা হচ্ছে 5 5 25, 5 7 35, 57, এটা হচ্ছে হ্যাঁ, এটা ফ্র্যাকশনে আসবে, দেখে বুঝতে পারছো কাটাকুটি যাচ্ছে না পুরো সম্পূর্ণ। এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 19 57। একটু আমি ছোট ছোট করে কাটলাম, কোনো অসুবিধা নেই, তোমরা 25 একটু বড় করে কাটতে পারো। দেখো মেইন ফান্ডা কিন্তু এটা তোমরা বুঝতে হবে যে এটা কিন্তু আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে 19/2, ক্লিয়ার বুঝতে পারছো যে 9 দুগুণে 18, 9 পূর্ণ 1 2, এটা ফ্র্যাকশনে আসছে, কোনো অসুবিধা নেই। মেইন ফান্ডা বুঝতে পেরেছো যে আর এর ভ্যালু বার করতে হবে তোমার রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, আমরা বার করে দিলাম যে 9 পূর্ণ বা 9.5% তোমার সঠিক আনসার। ঠিক আছে, দেখো ঠিক আছে, প্রত্যেকে দেখে নাও যে সঠিক আনসার কিন্তু আমাদের 9.5% হবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্নের দিকে এগোবো, প্রত্যেকে দেখো সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 12.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময় এবং একই সুদের হারে সরল সুদ কত হবে? ঠিক আছে, প্রত্যেকে পড়ে নিয়ে এসো, সঠিক আনসারটা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো। দেখো এগুলো কিভাবে করবে আমি বলে দিয়েছিলাম যে 12.5% দেখা মাত্র তোমার মাথায় কিন্তু একটা জিনিস চলে আসবে সঙ্গে সঙ্গে, যে 12.5% কে আমি ফ্র্যাকশনে যদি ভগ্নাংশে নিয়ে যাই 1/8 হবে। কি হবে? এই জিনিসগুলো কিন্তু কেউ বলে দেবে না, এগুলো তোমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু অনেকটা সময় ওয়েস্ট হয়ে যাবে। 12.5% মানে কিন্তু 1/8, এই ফরম্যাট মনে রাখবে। তাহলে দেখো দেখা মাত্র আমি বলে দেবো যে 12.5% যেটা বলে দিয়েছে এটা মানে কিন্তু আমাদের 1/8। ঠিক আছে, 1/8। কত বছর বলেছে? 2 বছর। হ্যাঁ, এবার দেখো 8 টাকা যদি প্রিন্সিপাল হয়, 1 টাকা সুদ হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? 8 টাকা যদি প্রিন্সিপাল হয়, তার সঙ্গে 1 টাকা সুদ জুড়ে 9 টাকা হবে সবৃদ্ধিমূল। কত বছর কেস? 2 বছর, মাথায় 2 করে দাও। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি হতো 81 এবং নিচে হচ্ছে 64। ঠিক আছে, তাহলে এদের মধ্যে গ্যাপ কত? এটা হচ্ছে সুদ গ্যাপ। দেখো 64 আর 10 74, 74 আর 7। ঠিক আছে, তাহলে 17। ভালো করে বুঝতে পেরেছো যে এই যে গ্যাপ এদের মধ্যে, এটা হচ্ছে সুদ। তাহলে দেখো যখন 17 টাকা সুদ হচ্ছে
তখন আসল কত, এই ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট ফরম্যাট, তখন আসল কত হচ্ছে 64 টাকা, আসল কত হচ্ছে 64 টাকা। কে বুঝতে পারছো না শেষ অবধি বলবে, কারণ আমাদের আসলটা বার করব, যদি আসল আমি না বার করতে পারি আমি তার উপরে রেট অফ ইন্টারেস্ট দিয়ে আমি সরল সূত্র বার করে দেবো। ঠিক আছে, ভালো করে দেখো। দেখো 17 টাকা যখন আমাদের সুদ হচ্ছে, আসল কত 64 টাকা, তাহলে 510 টাকা যখন সুদ হচ্ছে আসল কত হবে? আচ্ছা বলো তো এটা 17 কত গুণ? 3 17 51, মানে 30 গুণ। তাহলে জাস্ট এদিকেও আমি কি করে দেবো, 30 গুণ করে দেবো। এই ফরম্যাট গুলো তোমরা শিখে নাও। ঠিক আছে, তাহলে 3 4 12 2 হাতে থেকে 1 3 1920, কত 1920 আমার পেয়ে গেলাম কত আসল। এটাই হচ্ছে মোট মূলধন। আবার দেখো প্রথমে কি করলাম, এই যে 12.5%কে আমরা সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে 1/8, 1/8 মানে কিন্তু 8 এর সঙ্গে 1 জুড়ে 9 হলো। ঠিক আছে, মানে 9/8, এটা হচ্ছে আমাদের উপরে হচ্ছে সুদ প্লাস আসল, নিচে হচ্ছে শুধু আসল। তাহলে এটাকে আমরা 2 বছরের কেস বলে আমরা স্কোয়ার করে দিলাম। তাহলে 9 এর স্কোয়ার 81, 8 এর স্কোয়ার 64, এদের ডিফারেন্স হবে আমাদের সুদ। ঠিক আছে, কারণ এই যে মূলধন উপরে হচ্ছে সুদ প্লাস আসল, তাহলে সুদ আমি পেয়ে গেলাম কত 17। তাহলে 17 টাকা সুদ হলে আসল হচ্ছে 64, 510 টাকা সুদ হলে আসল হচ্ছে 1920, আর কিছু নেই। এবার কি করব আমরা, সিম্পল ইন্টারেস্ট বার করব, সিম্পল ইন্টারেস্ট বার করব। তাহলে সরল সুদ, সরল সুদ ফরম্যাট মনে আছে প্রত্যেকের? সরল সুদ আমরা বার করব যে মোট মূলধন 1920, ওকে 12.5%, মানে পি টি মানে হচ্ছে তোমার 2 বছর, আর মানে হচ্ছে 12.5% মানে হচ্ছে 25, উপরে দিলাম 25, নিচে দিলাম 2, 25/2, তার সঙ্গে একটা 100 দেবো, পি টি আর বাই 100 ফরম্যাট প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো কাটাকুটি করো। আচ্ছা 4 25 100, ঠিক আছে, এখানে 2 2 কাটলাম, 4 দিয়ে 1920 কাটলে তোমাদের 480 দেবে। চলো সঠিক আনসার প্রত্যেকে দেখে নাও, অপশন ডি তে বসে আছে। ওকে, এই ফরম্যাটটা প্রত্যেকে মনে রাখবে, অপশন ডি আমাদের সঠিক আনসার, 480 টাকা সরল সুদ। নেক্সট পরবর্তী প্রশ্ন এগো। চলো প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। কত বছরে 450 টাকা, কত বছরে 450 টাকা বার্ষিক 4.5% সরল সুদের হারে সুদ হবে 81 টাকা, সুদ হবে 81 টাকা। আচ্ছা এটা বার করো, সঠিক আনসার প্রত্যেকে বলার চেষ্টা করো কি হচ্ছে। সিম্পল ডব্লিউবিসিএস মেন্স 2019 কিন্তু তোমাদের এই প্রশ্নটি এসেছে। হ্যাঁ, ডব্লিউবিসিএস মেন্স 2000, আনসারটা তোমরা দেখার চেষ্টা করো, যা আসছে সেটাই হবে। অপশন যদি একটু কারেকশন করার থেকে দেখে নিচ্ছি। দেখো কত বছরে 450 টাকা, ঠিক আছে, আমাদের বার করতে হবে বছরটা। তাহলে আমরা এখানে টাইমটা রাখলাম, টি ফর টাইম, 81 টাকা বলেছে, তাহলে সেই ফরম্যাট 81 ইন্টু 100 করে দিলাম। নিচে দেবো কি প্রিন্সিপাল মানে 450 টাকা মূলধন, আর সুদের হার হচ্ছে 4.5। ওকে, এই পয়েন্ট তুলে উপরে একটা শূন্য অ্যাড করে দাও, শূন্য শূন্য আউট করে দাও। ঠিক আছে, তাহলে 4 25 100, সরি এটা হবে 4 25 100, 5 দিয়ে কাটাকুটি করছি, 5 20 100, 5 9 45, 9 9 81, 5 9 45, ঠিক আছে 4 আসছে, হ্যাঁ 4 ইয়ার্স। আচ্ছা এখানে 4 নেই, তাহলে এটা তোমরা এই অপশনটা 4 হবে। ঠিক আছে, এই অপশনটা আমাদের 4 হবে। বলো কারো সমস্যা আছে? হ্যাঁ যেটা আসবে সেটা। তাহলে আমাদের দেখো 4 বছরে 450 টাকার 4.5% সরল সুদের হারে সুদটা হবে 81 টাকা। ওকে, অপশন বি তে বসে আছে, এই সি তে সঠিক আনসার বসে আছে, কোনো অসুবিধা নেই, প্রত্যেকেই দেখে নাও। সঠিক আনসার কিন্তু তোমাদের 4 ইয়ার হবে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে গো। এটা কিন্তু খুব ইজি ছিল, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলায় ফেলে দিলে তোমাদের কিন্তু চলে আসছে। টাইমটা হচ্ছে 4 ইয়ার্স। আচ্ছা প্রত্যেকে দেখে নাও, পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। নেক্সট পরবর্তী প্রশ্ন 11, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। কি বলেছে, একজন দোকানদার 10% লাভে দ্রব্য বিক্রি করে, ঠিক আছে, কিন্তু তিনি 20% ওজনে কম দেয়, 20% ওজনে কম দিচ্ছে। একদিকে তো লাভ করছে 10%, অপরদিকে 20% ওজনে কম দিচ্ছে, তাহলে তার ওভারঅল লাভ কত হচ্ছে, শতকরা লাভের পরিমাণ কত? প্রত্যেকে দেখে নাও। অপশন এ 35, অপশন বি 20, অপশন সি 37.5, অপশন ডি 38.5। ঠিক আছে, দেখো কিভাবে করবে।
আচ্ছা আমি 100 ইউনিট ধরলাম, টোটাল কত 100 ইউনিট। আচ্ছা এই 100 ইউনিটে সে যখন লাভ করছে কত, 100 ইউনিটের উপর সে লাভ তো করছে 10%, তাই না, 10% লাভ রাখছে, তাহলে 110 গেল। এবং সে যখন বেচছে জিনিসটা, আমি এইদিকে করছি কোনো সমস্যা নেই, যখন বিক্রি করছে দিচ্ছে কত 20% কম, 20% কম দিচ্ছে, তাহলে 80, তাহলে 80 ইউনিট দিচ্ছে আর দাম নিচ্ছে 110 ইউনিটের। কি বললাম, সে কিন্তু মাল দিচ্ছে 80 ইউনিট এবং দাম নিচ্ছে 110 ইউনিটের। বল লাভ কত, 30 ইউনিট লাভ হচ্ছে। কার উপর হিসাব করবো, এই 80-র উপরে, বাই 80 ইন্টু 100, এই তো ব্যাপার, বুঝতে পারলাম। ব্যাস, তাহলে এটা হবে পার্সেন্টেজ অফ প্রফিট, এটাই হবে পার্সেন্টেজ অফ প্রফিট। তাহলে এই শূন্য আউট করে দাও, ঠিক আছে। এটা ফ্র্যাকশনে আসবে, এটা হচ্ছে 4 পজিশন 2, তাহলে দেখো 75/2, ঠিক আছে, 75/2 মানে হচ্ছে 37.5। ওকে, কে বুঝতে পারছো না বলো, একদম ইজি ফরম্যাটে বোঝালাম। আর এটা হবে সঠিক আনসার, অপশন সি তে বসে আছে। সরি, ঠিক আছে, আশা করি ক্লিয়ার প্রত্যেকে। পরবর্তী প্রশ্ন চলো, নেক্সট 12। দেখো এটা কিন্তু তোমাদের প্রফিট অ্যান্ড লস থেকেই একজন দ্রব্য, একটি দ্রব্য দুজন ব্যক্তির মাধ্যমে বিক্রি, মানে লাভ, ধরো তুমি একজনকে দিয়েছো, সে আবার কিছুটা লাভ রেখে আরেকজনকে বিক্রি করেছে, ঠিক আছে, দুজন ব্যক্তির মাধ্যমে লাভ হয়েছে টোটাল 38%, টোটাল 38% লাভ করেছে একজন ব্যক্তি নয়, দুজন ব্যক্তির মারফতে, ঠিক আছে। তাহলে প্রথম ব্যক্তি যদি 20% লাভ করে নেয়, তাহলে পরবর্তী মানে দ্বিতীয় ব্যক্তি কত লাভ করবে, ঠিক আছে। প্রথম ব্যক্তি যদি তোমার 20% লাভ করে নেয়, তাহলে দ্বিতীয় ব্যক্তি কত পার্সেন্ট লাভ করবে। প্রত্যেকে দেখো সঠিক আনসার কি হচ্ছে। দেখো নর্মালি এটা হওয়ার কথা যে 38 থেকে 20 বাদ দাও, 18%, তাই না, যে একজন 20% লাভ করে নিলে অপরজন 18% লাভ করবে, তাই না, এটা তো ফ্যাক্ট, কিন্তু রং। তোমরা জানো এই ক্ষেত্রে সাকসেসিভ ডিসকাউন্ট ওই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। কত সাকসেসিভ ডিসকাউন্ট, আচ্ছা প্রথম দিন যদি 20% লাভ করে, আমরা জানি না পরের জন ধরলাম এক্স লাভ করেছে, কত পার্সেন্ট এক্স, ভালো। আচ্ছা যদি তুমি অপশন টেস্ট করো, দেখা মাত্রই বুঝতে পারছো যে 20-র সঙ্গে 15 দিলে কি করে বুঝলাম, 20, 15, 35, তাই না। সাকসেসিভ ডিসকাউন্ট ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই প্লাস xy/100, এই ফরম্যাটে পড়ে যাবে। হ্যাঁ, দেখা মাত্র অপশন টেস্ট করলে কিন্তু হয়ে যাচ্ছে 15%। কি করে করলাম, 20 + 15 35, এবং সেই 20 এবং 15 কত হবে, গুণ করলে 20 15/100, তাই না, মানে 300/100, 0 0 আউট হয়ে গেল, মানে 3 দেবে, এখান থেকে কত দেবে 3, 35 + 3 38। দেখো অপশন টেস্ট করলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, যারা বুঝতে পারছো না তাদের জন্য একটু ব্যাক করে করতে হবে, যে 20 একজন লাভ করলো আর একজন এক্স লাভ করলো, তাই না, তার উপরে আবার সাকসেসিভ লাগাও, যে 20 × x/100, ঠিক আছে, টোটাল মিলে 38% লাভ করছে, একই জিনিস। আচ্ছা আউট করে দাও, কত দিয়ে 5 বা x/5, তাহলে এখানে কত হচ্ছে তোমাদের 20। আচ্ছা 20 আমি ওইদিকে দিয়ে দিলাম, তাহলে এদিকে থাকছে 18। আচ্ছা x + x/5 করলে 5x + x মানে 6x/5, এই ফরম্যাটটা বুঝতে পারছো, জাস্ট এলসিএম করে দিলাম। তাহলে আমাদের x এর ভ্যালু দেবে কত, 5 × 18 90, 90/6 মানে 15। বলো ক্লিয়ার। এই জিনিসটা একই জিনিস তুমি অপশন টেস্ট করে করতে পারো, অথবা একটা জাস্ট এক্সপুট করে দিয়ে করতে পারো, তাহলে দ্বিতীয় ব্যক্তি সে লাভ করবে কত 15%। ওকে, খুব ভালো একটা প্রশ্ন, কিন্তু অনেকে বুঝতে পারবে না। নেক্সট পরবর্তী প্রশ্ন 13, প্রত্যেকেই সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। দেখো খুব সুন্দর একটি প্রশ্ন, 2D, তোমাদের মেনসুরেশন পরিমিতি থেকে এই প্রশ্নটি প্রত্যেকে সঠিক আনসার দাও। যে একটি বর্গক্ষেত্রের বাহু অপর বর্গক্ষেত্রের কর্ণের সমান, একটি বর্গক্ষেত্রের বাহু অপর বর্গক্ষেত্রের কর্ণের যদি সমান হয়, তাহলে
তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। ঠিক আছে, দেখো ভালো করে বুঝবে। একটি বর্গক্ষেত্রের বাহু, তাহলে আমি একটু ড্র করে দিলাম, অনেকে দেখে বুঝতে পারছো রেশিও মানে বুঝতেই পারবে যে এটার সঙ্গে ওটা 2:1 হবে। তো আমি করে দিই। আচ্ছা, এর যে বাহু ধরলাম আমি এ, ঠিক আছে, এটা কিন্তু আর একটা নিশ্চয়ই এটা ছোট হবে একটু, তাই না? এটা নিশ্চয়ই একটু ছোট হবে। কেন ছোট হবে? কারণ এর বাহু সেটা গিয়ে এখানে কর্ণ হচ্ছে। ক্লিয়ার? এর বাহু এখানে গিয়ে কর্ণ হচ্ছে। ওকে, তাহলে এই বাহুটা এখানে কর্ণ হচ্ছে। তাহলে এবার ক্ষেত্রফলের ফর্মুলা কি? এটা তুমি জাস্ট a স্কোয়ার করে দাও। আর এখান থেকে কি করতে পারি আমরা, বলো? কর্ণ দিয়ে ক্ষেত্রফল কি করতে পারি? হাফ কর্ণ স্কোয়ার, মনে আছে? হাফ স্কোয়ার। ওকে, তাহলে জাস্ট এই রেশিওটা বুঝতেই পারছো প্রত্যেকে, যে রেশিওটা কত হবে। এই দুইটার দিকে তুলে দাও, a স্কোয়ার কেটে দাও, 2:1। বলো ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ, 2:1, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। যে একটি বর্গক্ষেত্রের বাহু যদি অপর বর্গক্ষেত্রের কর্ণের সমান হয়, এই কর্ণের ফরম্যাট, তাহলে এই কর্ণ দিয়ে আমরা ক্ষেত্রফলে যেতে পারি হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের ফরম্যাট। আর একটা ক্ষেত্রফলের ফরম্যাট হচ্ছে বাহুর স্কোয়ার। তুমি যেটা করতে পারো, আমি এখানে বাহুর স্কোয়ার করলাম, এখানে হাফ কর্ণ স্কোয়ার করলাম, জিনিস তো সেম। তাহলে স্কোয়ার আউট করে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের। অনেকে কিন্তু মুখস্থ রাখে এগুলো যে 2:1 হবে। চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোই প্রত্যেকে। হ্যাঁ, টুডি গুলো ভালো করে প্র্যাকটিস করবে, কারণ প্রতি পরীক্ষায় কিন্তু তোমাদের পরিমিতি থেকে প্রশ্ন থাকে। দেখো, কোন এক নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটে 40% পেয়ে 298 ভোটে পরাজিত হয়েছে। কত? 298 ভোটে পরাজিত হয়েছে। তাহলে ওই নির্বাচনে মোট টোটাল ভোট কতগুলি পড়েছিল? বলো প্রত্যেকে, বলো টোটাল ভোট কতগুলি পড়েছিল। কিছু না, একদম দেখো। আচ্ছা, যে হেরে গেছে সে কিন্তু 40% পেয়েও কিন্তু হেরে গেছে, মানে নিশ্চয়ই যে জিতেছে জয়ী প্রার্থী সে 60% পেয়েছে, তাই তো? তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কত? 20%, তাই না? মার্জিন যেটাকে বলে, ডিফারেন্স হচ্ছে 20%। তাহলে সেই 20% সমান, দেখো আমি করে দিচ্ছি, এটা হচ্ছে জয়ী প্রার্থী, এটা হচ্ছে যে হেরে গেছে সে। এদের মধ্যে মার্জিন কত? 20%-এ হারিয়েছে। এই 20% সমান তোমাকে বলেছে কত? কত বলেছে? 298। তোমাকে বার করতে হবে 100%। 20-র কত গুণ? 5 গুণ, তাই না? এর সঙ্গে 5 গুণ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, চলো টোটাল ভোট যেহেতু আমরা 100% বার করব। ওকে, 5:40 থেকে 4, 5:45, 4 49, 9। দেখো 1490 কাদের কাদের এসে। খুব ইজি ছিল এটা। হ্যাঁ, জাস্ট বুঝতে হবে, না বুঝতে পারলে করতে পারবে না। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। 15, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। যে কত টাকার 10% সুদের হারে 3 বছরের সবৃদ্ধি মূল 13310 টাকা হবে? খুব সুন্দর একটি প্রশ্ন। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের টাইম ওয়েস্ট না করেই, দেখো পরীক্ষায় কিছু প্রশ্ন কিন্তু এরকম থাকে যে দেখা মাত্র উত্তর। কিভাবে? ফরম্যাট গুলো তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এই ফরম্যাটটা যারা রেগুলার আমার ক্লাস করেছো বা দীর্ঘদিন তোমার প্র্যাকটিসের মধ্যে আছো, দেখো 10% মানে কিন্তু তোমার মাথায় চলে আসবে ফরম্যাট কি? 1/10 বলেছিলাম। 10% মানে 1/10, তাহলে উপরে যাবে 11, নিচে আসবে 10, তাদের কিউব করে দাও। দেখো 11-এর কিউব 1331, একদম মুখস্থ থাকবে। আর নিচে 10-এর কিউব বা 10-এর কিউব 1000 মুখস্থ থাকবে। ব্যাস, ফরম্যাট দেখে বুঝতে পারছো, অঙ্ক করার দরকার নেই। এগুলো কিন্তু পরীক্ষায় ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? উইদাউট ক্যালকুলেশন তোমরা বলে দিতে পারবে যে দিস ইজ দ্য আনসার 10,000। কি করে বললাম? ওই যে মাইন্ড ক্যালকুলেশন, যে 10% দেখা মাত্র তোমার মাথায় কিন্তু সেটা ধাক্কা মারবে যে 1/10 মানে কিন্তু আমাদের উপরে যাবে 11, নিচে আসবে 10, তাই না? কারণ 10-এর সঙ্গে 1 যুক্ত হয়ে উপরে যাবে 11। এটা ফরম্যাটে গেলে মনে রাখতে হবে। তাহলে 3 বছরের কেস মানে কি? আমরা এর কিউব করে দেবো। 11-এর কিউব মানে কি? 1331। 10-এর কিউব মানে কি? জাস্ট 1000। এখানে দেখো বুদ্ধি করে একটা শূন্য এক্সট্রা করে দিয়েছি, তাই না? তাহলে এর সঙ্গে যদি 10 গুণ করি, এর সঙ্গে 10 গুণ করতে হবে। তাহলে কটা শূন্য? 1 2 3 4, 1 2 3 4। বুঝতে পারলাম? ব্যাস, চলো এটাই হবে তোমার প্রিন্সিপাল। এটাই হবে তোমার প্রিন্সিপাল। কত? 10,000 টাকা। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও, জলদি জলদি ফাস্ট করো। এটা পারবে তো। প্রত্যেকের সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে,
বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। দেখো একজন কৃষক মোট 61 কিমি দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করছে। কত? 9 ঘন্টায়। সে কিছুক্ষণ 4 কিমি পার ঘন্টা গতিতে হেঁটে এবং 9 কিমি পার ঘন্টা গতিতে সাইকেল চালিয়ে যায়। ঠিক আছে, পায়ে হাঁটা পথের দূরত্ব কত? প্রত্যেকে দেখো এ বি সি ডি সঠিক আনসার প্রত্যেকে দাও। চলো দেখো খুব ইজি ছিল এটা, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। টোটাল 61 কিমি যেতে হবে। তো কিছুটা সে গেছে, আমরা জানি না কতটা, ধরলাম এক্স কিমি, সে গেছে কত? 4 কিমি পার ঘন্টা করতে হেঁটে, সেটা আমরা ধরলাম x/4, এবং বাকি কত পড়েছে 61 মাইনাস এক্স, হেঁটে যাচ্ছে কত? 9 কিমি পার গতিবেগ। টোটাল কিন্তু সময় লাগছে কত? 9 ঘন্টা। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে আমরা যদি এলসিএম করে দিই, এখানে উঠবে তোমাদের 9x প্লাস এর সঙ্গে 4 যাবে, মানে 4 একে 4 4 24, 244 মাইনাস 4x, আর এদিকে দেখো 36 ছিল নিচে, চলো করে দিই। 36টা ডাইরেক্ট গুণ করে দেওয়া যেত। ঠিক আছে, তাহলে 5x প্লাস, আচ্ছা 36 নয় কত হচ্ছে? 6 9 54, 4 হাতে থাকে 5, 3 9 27, 5 32, 324 থেকে তোমার 244 বাদ যাবে, মানে 80 থাকছে কত? 80। তাহলে x এর ভ্যালু কত দেবে? 60। এটাই দেখো উত্তর, কারণ আমরা ধরেছি টোটাল x কিমি পায়ে হেঁটেছে। কত? টোটাল x কিমি পায়ে হেঁটেছে। চলো পরবর্তী প্রশ্ন। ওকে, প্রত্যেকে দেখো সঠিক আনসার দাও। এগুলো কিন্তু দেখা মতো উত্তর হবে। এটা কিন্তু ফরেস্ট 2017 তোমাদের এই পরীক্ষায় কিন্তু এসছে। কোনো মূলধন নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হচ্ছে, 5 বছরে দ্বিগুণ, তাহলে কত বছর, তাহলে 20 বছরে কত গুণ হবে? 20 বছরে কত গুণ? প্রত্যেকে বলো। আমি শিখেছিলাম কি, যে এটা 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তাই না? এদিকে বছর, এদিকে গুণ, তাহলে 20 বছর মানে 5-এর কত গুণ? বলো 20 বছর মানে 5-এর কত গুণ হচ্ছে? কে বলতে পারবে? 4 গুণ হচ্ছে, তাই না? 4 5 20। তাহলে এই 4 গুণটা আমি বলেছিলাম এদিকে 2 এর পাওয়ারে বসবে। কত? 2 এর পাওয়ারে বসবে। তাহলে 2 এর পাওয়ার 4 হলে মানে 16 বছর, ব্যাস হয়ে গেল। 16 গুণ, এদিকে হচ্ছে কত গুণ, আর এদিকে হচ্ছে বছর, বলেছিলাম টাইমস আর ইয়ার। তাহলে 20 বছরে সেই মূলধনটা আমাদের, অনেকে 20 গুণ 10 গুণ করে দেবে না, আমাদের হবে কত? 16 গুণ। ঠিক আছে, 16 গুণ, দিস ইজ দ্য রাইট আনসার। খুব সুন্দর একটা ফরম্যাট। এদিকে যে পাওয়ার থাকবে এদিকে সে গুণ হবে, এদিকে যেটা গুণ থাকবে এদিকে সে পাওয়ারে বসে যাবে। ওকে, সঠিক আনসার আমাদের অপশন সি। দেখো 18, প্রত্যেকে দেখো 4% সুদের হারে 5000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর কত? বলো, প্রত্যেকে বলো। এটা কিন্তু তোমরাই করো, যে সঠিক আনসার প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো জলদি। 4% সুদের হারে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে? ওকে, দেখো যারা করে ফেলেছে অলরেডি, খুব ভালো। ফরম্যাট মনে পড়ছে? ফরম্যাট হচ্ছে পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মূলধন 5000 টাকা, আর r/100 মানে উপরে হচ্ছে ডাবল 4 বসবে, নিচে 1-এর পিঠে 4টে শূন্য বলবে। বুঝতে পারলাম? 100 স্কোয়ার, 3টে শূন্য আউট করে দাও, 5 দিয়ে কাটে দাও। ঠিক আছে, 8 টাকা। বলো, ক্লিয়ার? পার্থক্য এটাই হচ্ছে তোমাদের। কিসের পার্থক্য? কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট পার্থক্য। প্রত্যেকে বুঝে নাও কোন ফরম্যাট ইউজ করেছি। এখানে ফরম্যাট ইউজ করেছি আমি এই ফরম্যাট, p ইন্টু r/100 তার স্কয়ার। অনেকে বলবে স্যার এত ফরম্যাট। হ্যাঁ অবশ্যই, তোমার কম্পিটিটিভ ফিল্ডে তুমি যখন পরীক্ষায় যখন তাড়াতাড়ি করতে চাইবে, তোমাকে অনেক ফরম্যাট মনে রাখতে হবে, নাহলে কিন্তু ব্রড করে করলে তোমার টাইম 10 সেকেন্ড কারোর লাগে 2 মিনিট। এটাই কিন্তু পার্থক্য। ঠিক আছে, চলো তো সঠিক আনসার কিন্তু তোমাদের 8 টাকা। 19, প্রত্যেকে দেখো WBCS মেন্স 2019-এ কিন্তু এই প্রশ্নটি এসেছে পাস ফেল থেকে। পাস ফেলের যে পরীক্ষার যে প্রশ্ন, একটি পরীক্ষায় 1200 জন ছেলে
এবং 600 জন মেয়ে ছিল, তাদের পাশের হার দেখো 42% ছেলে পাস করেছে এবং 30% মেয়ে পাস করেছে। ওকে, ওভারঅল কত শতাংশ পাস করেছে, মোট কত পরীক্ষার্থী, তার ভিতরে কত শতাংশ পাস করেছে, প্রত্যেকেই আশা করি পারবে এটা। প্রত্যেকে দেখো সঠিক অ্যান্সার কি হচ্ছে, দেখো এটা তো বুঝতে পারছো যে 1200 এবং 600 টোটাল কত 1800, এটা তো ক্লিয়ার। এবার দেখো তাহলে 42% কতর মধ্যে 42%, আমরা এই যে 1200 42% এটা পাস করেছে ছেলে এবং 600 30% এটা পাস করেছে মেয়ে। চলো আউট করো, আউট করো। ঠিক আছে, 12 দুগুণে 24, 4 হাতে থেকে 2, 4 গুণ 48, 504 আসছে এখান থেকে আসছে 180, যোগ করে দাও তাহলে 4 684। আচ্ছা এই 684 এই 1800 কত পার্সেন্ট সেটাই বার করতে হবে, ঠিক আছে। 1800 কত পার্সেন্ট ইন্টু 100 করে দাও, টোটাল পার্সেন্টেজ অফ পাস, কতজন পাস করেছে সেটা হচ্ছে এটা। বুঝতে পারলাম, চলো কাটাকুটি করো, আউট করে দাও। 3 8 54 38%, ঠিক আছে। এটাই হচ্ছে মোট পাস করেছে, মোট ছেলে মেয়ে মিলিয়ে টোটাল 38% পাস করেছে। ওকে, পরবর্তী প্রশ্নের দিকে চলো প্রত্যেকে। বার্ষিক 15% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 450 টাকা হলেই মূলধনের পরিমাণ কত। এটা খুব ইন্টারেস্টিং এবং খুব সোজা, তোমরা দেখতে পাচ্ছ সোজা মানে কি ফরম্যাটের মধ্যে পড়ে যাচ্ছে, তাই না। চেনা একটা ফরম্যাট, প্রত্যেকে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যে 15% সরল সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য যদি 450 টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ কত হবে বলো। তো সুদের পার্থক্য যেটা আমাদের বলে দিয়েছে 450, সেটার সঙ্গে আমরা কি করব 100, যেহেতু 2 বছরের কেস, ঠিক আছে, অনলি ফর 2 ইয়ার্স এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো 2 বছরের কেসের ক্ষেত্রে, অন্যথায় এটা হবে না। 100 × 100 বাই 15 × 15 মনে রাখবে, ঠিক আছে, এই ফরম্যাট। তাহলে এখান থেকে আমরা কি করব 15 দিয়ে আউট করে দাও, 3 15 45, 15 দিয়ে আউট করে দাও 20, তাহলে জাস্ট 20 তার সঙ্গে 1 2 3 4টে শূন্য বসিয়ে দাও। সরি, ওকে এখানে শূন্য হবে না, এখানে জাস্ট 2 হবে, হ্যাঁ 2 হবে। 15 দুগুণে 30, তাহলে 2 এর সঙ্গে 4টে শূন্য বসবে, সঠিক অ্যান্সার আমাদের 20,000 হবে। ওকে, ক্লিয়ার প্রত্যেকে। তো থ্যাংক ইউ প্রত্যেকে, এই ছিল আজকের সেশন। প্রত্যেকে অবশ্যই সেশনটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন যারা এখনো সাবস্ক্রাইব করেন প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ওকে, টাটা প্রত্যেককে।